এই নীলমাধব নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ। এই নীলমাধবটা কি কোনো বিগ্রহ ছিল? শুধু ওখানে লেখা রয়েছে যা যা লক্ষণ আছে, নীলাশ্ম বর্ণ, নীলেন্দ্র মণির মূর্তেস্তু, এইসব শব্দ স্কন্দ পুরাণে আছে। স্টোন হয়তো ছিল না, কিন্তু সেটা ঠিক কি, সেটা যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেটা কিন্তু আসলে জগন্নাথ দেবের জন্মস্থলী। ওইখানে জগন্নাথ দেবের জন্ম। তিনি জন্মস্থলীতে ফেরেন। পুরীর পরে যদি দ্বিতীয় কোনো শ্রীক্ষেত্র থাকে, সেই তকমা কিন্তু মাহেশের পাওয়া উচিত। শ্রী চৈতন্যদেব তিনি পুরী গেলেন, তিনি জগন্নাথ দেবকে দেখলেন। জগন্নাথ দেবকে দেখলেন শ্রীকৃষ্ণ হিসেবে, ব্রজেন্দ্র নন্দন হিসেবে, এবং তিনি বললেন যে জগন্নাথই হচ্ছেন কৃষ্ণ। স্যার, অনেক ধন্যবাদ নমস্কার। আসার জন্য। তার কারণ হচ্ছে বেশ কিছুটা সন্ধে করেই আপনাকে আমরা ইনফর্ম করেছি এবং আপনি সঙ্গে সঙ্গে আমাদের সময় দিয়েছেন, এটার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য খুব উৎসাহী, এবং বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমিও শ্রীরামপুরের ছেলে। আমাদের এখানে রথযাত্রা বা জগন্নাথ দেব বা তার পূজা, সেটার একটা বিশাল বড় কালচার রয়েছে। এবং আফটার পুরী, ওয়ান অফ দ্য বিগেস্ট রথযাত্রা ফেস্টিভ্যাল যদি হয়, সেটা শ্রীরামপুরে তার একটা অংশ। তো যাই হোক স্যার, আমি শুরু এটা দিয়েই করতে চাইছি যে এই যে জগন্নাথ দেবের পূজা, এটা যে এই এত বড় ব্যাপ্তি, তার তো একটা মূল বা প্রধান কেন্দ্র হচ্ছে পুরী, বা পুরীকে কেন্দ্র করে আরো গোটা দেশ জুড়ে ছড়িয়েছে। এইটা সূচনাটা কবে থেকে হলো, এবং তারও আগে ইতিহাস ঘাটলে কবে থেকে ভারতবর্ষের বুকে বা এই সনাতন ধর্মে জগন্নাথ দেবের পূজা শুরু হয়েছে? জগন্নাথ দেবের যে বর্তমান মন্দির, উড়িষ্যার পুরীর মন্দিরকে ধরে আমরা যদি বিচার করি, এই মন্দির দ্বাদশ শতকে তৈরি। 1200 শতাব্দীতে। হ্যাঁ, দ্বাদশ শতকে তৈরি। এর আগে শ্রী জগন্নাথ দেব শবররাজ বিশ্বাবসুর দ্বারা পূজিত হতেন। সেটা পাহাড়ে, সেটা অরণ্য সংকুল অঞ্চলে একা শবররাজ বিশ্বাবসু পুজো করতেন, গোপনে পুজো করতেন। গোপনে? গোপনে পুজো করতেন তার এই মানে, গোপন পূজাটা কি? গোপনে পুজো করতেন মানে যেহেতু একা করতেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক হুম। অনেকে সেখানে যেতেন না, যা বর্ণনা পাওয়া যায় একক দ্বারা পূজিত, একক ভক্তের দ্বারা পূজিত তিনি শবররাজ বিশ্বাবসু। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি খবর পেলেন যে মাধব, শ্রীকৃষ্ণ, বিষ্ণু তত্ত্ব, তিনি নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। তিনি সেই বিগ্রহ, সেই দেব ও তত্ত্ব পুরীতে নিয়ে এলেন। এই যে পুরীতে আসা, তার জন্য বিদ্যাপতির গল্প। বিদ্যাপতিকে তিনি প্রেরণ করলেন, তিনি গেলেন, এসে খবর দিলেন। রাজা বিশ্বাবসু শ্রী জগন্নাথকে একা পূজা করতেন। তার নাম ছিল নীলমাধব। সেই নীলমাধব চলে আসেন পুরীতে। পুরীতে এসে সম্ভবত নীলমাধবকে প্রথমে গুহাতে রাখা হয়েছিল। কেন, ওই যে নীলাচল সম্ভবত গুহা, কোনো একটা গুহাতে রাখা হয়েছিল। এই যে নীলাচল গুহা বাসম, এই নীলমাধব, নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ। মানে জগন্নাথ সংস্কৃতিকে আমরা কালচারাল স্টাডিজের দিক থেকে দুটো ভাবে দেখি। একটি হচ্ছে পুরী, যেখান থেকে ব্রাহ্মণিকাল পদ্ধতিতে পুজো এবং আরো অনেকগুলো পদ্ধতিতে জগন্নাথের পুজো হয়। এটা একটা রয়্যাল কোর্ট, রাজ পরিসরে পুজো। এই নীলমাধবটা কি কোনো বিগ্রহ ছিল?
নীল মাধবটা এক্স্যাক্টলি কি ছিল সেটা জানা যায় না। আচ্ছা। কেমন দেখতে ছিল, কোনো একটা ব্লু স্টোন হতে পারে, কোনো ব্লু স্টোনের কোনো বিগ্রহ হতে পারে। সেইটা কি ছিল সেটার কোনো রেকর্ড নেই বা সেটা কোথাও প্রিজার্ভড আছে এমনটা শুনিনি। হুম। নীলমাধব নামটা পাওয়া যায়, শুধু ওখানে লেখা রয়েছে যা যা লক্ষণ আছে, নীলাশ্ম বর্ণ, নীলেন্দ্র মণির মূর্তেস্তু, এইসব শব্দ স্কন্দ পুরাণে আছে। যেহেতু নীলেন্দ্র মণির মূর্তেস্তু, মূর্তি শব্দটা রয়েছে, সুতরাং একটা কোনো ফর্ম তো নিশ্চয়ই ছিল। একেবারে স্টোন হয়তো ছিল না, কিন্তু সেটা ঠিক কি সেটা আর পাওয়া যায় না, আমার অন্তত জানা নেই। তারপরে এখানে এসে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো। এটা 1200 সালে। হ্যাঁ, জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো, যার জন্য সেই দারু ভেসে আসা সমুদ্রে, দারু ভেসে এলো, সেই দারু তক্ষণ করে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হলো অর্থাৎ 12th সেঞ্চুরি আমরা থেকে। আজকে যে মন্দিরটি দেখতে পাই এটা 12th সেঞ্চুরির মন্দির। 12th সেঞ্চুরির মন্দির। এটাকে আমরা একটা সময়ের একটা মানে পয়েন্ট অফ টাইম ধরে নিয়ে আমরা তার মানে হিস্টোরিক্যাল কাজকর্মগুলো করি। করছেন। এবার রথযাত্রার যে কালচারটা, সেটা কি এই 12th সেঞ্চুরি থেকেই শুরু হলো নাকি রথযাত্রাটা পরে কনসেপশনটা না, এসেছে? রথযাত্রার সংস্কৃতিটা আর একটু পরে শুরু হয়েছে। আর একটু পরে শুরু হয়েছে জগন্নাথ দেবের মানে রেকর্ডেড আর কি। হুম। জগন্নাথ দেবের তাঁর তো নানান রকম লীলা আছে, এবং তিনি জগন্নাথের যে মূল মন্দির দ্বাদশ শতকে প্রতিষ্ঠা হয়েছে, সেই মূল মন্দির থেকে রত্নবেদী থেকে তিনি রত্নবেদীতে অধিষ্ঠান করেন। রত্নবেদী থেকে তিনি যান গুন্ডিচা ধামে। তিনি যান। গুন্ডিচা ধামে, ওকে। গুন্ডিচা, যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেটা কিন্তু আসলে জগন্নাথ দেবের জন্মস্থলী। ওইখানে জগন্নাথ দেবের জন্ম। তিনি জন্মস্থলীতে ফেরেন। আতুর আচ্ছা। ঘরে আমাদের যেমন জন্ম হয়, জগন্নাথ দেবের যেখানে জন্ম তিনি সেখানে যান। এই যাত্রাটা হচ্ছে তার রথযাত্রা। এই জন্মস্থলীটা কি রিচুয়াল নাকি ওখানেই জগন্নাথ দেবের মানে যে বিগ্রহ সেটা তৈরি করা হয়েছিল বা এরকম ওখানেই কোনো? বিগ্রহটা তৈরি করা ওখানে হয়েছিল। বিগ্রহ তৈরি হয়েছিল, তাহলে এই বিগ্রহ তৈরি হয়েছিল। রথযাত্রার কালচারটাই পুরী থেকেই শুরু হলো। রথযাত্রার কালচার অনেক আগে থেকে ছিল, মানে রথের কনসেপ্ট রথের কনসেপ্ট অনেক আগে জগন্নাথ থেকে দেবের ছিল। রথযাত্রার যে কিন্তু concept। জগন্নাথ দেবের রথযাত্রার যে বিশেষতা, হুম। একটা পরিপূর্ণ টোটাল একটা ইন্টিগ্রেটেড কালচারাল কমপ্লেক্স, হুম। একটা পরিপূর্ণ সংস্কৃতি মণ্ডল হিসেবে জগন্নাথের যে রথযাত্রা, সেইটা আমরা দেখি। তার রথযাত্রা শুরু হয় স্নানযাত্রা থেকে, মানে রথের প্রস্তুতি শুরু হয়ে গেল। তাহলে প্রায় 800 850 বছর, 800 না 1000 বছরের কাছাকাছি কালচারটা। এবার আমি সেইখান থেকে আসছি মানে যে রেকর্ডেড কালচার, রেকর্ডেড রেকর্ডেড কালচার তার কালচার। আগে। এবার জগন্নাথ দেব তিনি বিশ্বের যেহেতু জগন্নাথ, হুম। সুতরাং বিশ্ব যেদিন থেকে প্রতিষ্ঠিত, তিনি জগতের নাথ। জগৎ যেদিন থেকে প্রতিষ্ঠিত সেদিন থেকে আমাদের ফিলোসফিক্যালি এটা বিশ্বাসের প্রশ্ন। ডেফিনেটলি। কিন্তু আমরা রেকর্ডেড যদি বলি, মানে প্রামাণিক বিষয়ের উপরে, নথির উপরে ভিত্তি করে যদি বলি, তাহলে স্কন্দ পুরাণ, মন্দির, এইগুলো ধরে ধরে হচ্ছে। বাকি এবার স্যার এই যে জগন্নাথ দেবের রথযাত্রার যে কালচার, সেটা দেখা যাচ্ছে পুরী থেকে আস্তে আস্তে, পুরী কেন্দ্রিকতা থেকে আস্তে আস্তে উড়িষ্যা এবং বিশেষ করে বাংলাতে এর একটা বড় প্রভাব দেখা যাচ্ছে। আহ, আমি শ্রীরামপুরের ছেলে, শুরুতেই যেটা বললাম যে মাহেশ একটা বড় রথযাত্রার একটা অংশ, মানে বড় উৎসবের অংশ, প্রায় 630 বছরের রথযাত্রার উৎসব। শ্রীরামপুর সম্পর্কে যে কথাটা আমি সব জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে শ্রীক্ষেত্র। হুম। পুরীর পরে হুম। যদি দ্বিতীয় কোনো শ্রীক্ষেত্র থাকে, সেই তকমা কিন্তু মাহেশের পাওয়া উচিত। এবার স্যার এই যে রথযাত্রা পুরী থেকে বাংলা জুড়ে যে শুরু হচ্ছে, এই সময়কালটা আমরা কিভাবে পাচ্ছি? আচ্ছা, জগন্নাথ দেবের রথযাত্রা এবং জগন্নাথ সংস্কৃতি, শুধু রথযাত্রা না, জগন্নাথ সংস্কৃতির সঙ্গে রথটা রয়েছে। তো তো জগন্নাথ দেবও গেছেন, রথও গেছেন।
জগন্নাথ দেবের যা কিছু, জগন্নাথ সংস্কৃতি পরিমণ্ডলে যা কিছু আছে সব সঙ্গে নিয়ে তিনি চলাচল করেন। আচ্ছা, দুভাবে জগন্নাথ সংস্কৃতি বাংলায় এসেছে। প্রথমত, ওড়িশার রাজারা বাংলার বেশ কিছু অঞ্চল একসময় অধিকার করেছিলেন। হুম তার মধ্যে বিষ্ণুপুর, বাঁকুড়া, বাঁকুড়ার তুঙ্গভূম একটা। তুঙ্গ রাজারা সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দির এখন নেই। আমাদের ওই বাঁকুড়া বিষ্ণুপুরের ওখানে শ্যামকুণ্ড যেখানে আছে, ওখানে একটা জগন্নাথ মন্দিরের বুনেদ, ভিতটা রয়েছে। মন্দিরটা নেই, মন্দির ভেঙে গেছে আর কি। ভিতটাই দেখা যায়। স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে এটি জগন্নাথ মন্দির ছিল। আমাদের এই যে মুক্তিতীর্থ ঘাট, ত্রিবেণী পর্যন্ত ওড়িশার রাজারা রাজ্য বিস্তার করেছিলেন। হুম ত্রিবেণীতে এখন বেশ কয়েকটি জগন্নাথ মন্দির আছে, কিন্তু বহু পুরনো একটি জগন্নাথ মন্দির ত্রিবেণীতে ছিল। সেই বিগ্রহটাও এখন নিকটবর্তী একটা শিব মন্দিরে পাওয়া যাবে। সে বিগ্রহ আমি দেখেছি, একদম টিপিক্যাল পুরনো দিনের ঘরানার, ওড়িশি ঘরানার জগন্নাথের আইকনোগ্রাফিক ফিচার তার মধ্যে রয়েছে। আমি যে সময় দেখেছিলাম তখন মানে তার অঙ্গরাগ সব নষ্ট হয়ে গিয়েছে। এতদিন পরে সেটা কি হয়েছে জানি না। আমি 1909, 10, 11, 2009, 10, 11 এই সময় সার্ভে করেছিলাম, তখন দেখেছি। তো জগন্নাথ দেব এসেছেন অনেক আগে রাজাদের মাধ্যমে। দ্বিতীয় বড় ফ্যাক্টর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য দেব তিনি পুরী গেলেন, তিনি জগন্নাথ দেবকে দেখলেন। জগন্নাথ দেবকে দেখলেন শ্রীকৃষ্ণ হিসেবে, ব্রজেন্দ্র নন্দন হিসেবে, এবং তিনি বললেন যে জগন্নাথই হচ্ছেন কৃষ্ণ। আমরা গৌড়ীয় কৃষ্ণ ভক্ত যারা, তারা প্রাণ দিয়ে জগন্নাথকে গ্রহণ করলাম। চৈতন্যদেব যদি না থাকতেন এই ঘটনা এত তাড়াতাড়ি ঘটত না। হুম এবং এই যে রথের সামনে আপনারা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, মধ্যলীলা 13-14 এই চ্যাপ্টারগুলো যদি আমরা পড়ি, তাহলে দেখব যে চৈতন্যদেব এবং রথযাত্রার একটা বর্ণনা আছে। হুম রথের সামনে তার কীর্তনের বর্ণনা, এবং রথ যখন চলা বন্ধ হয়ে গেল তখন তিনি নিজের মাথা দিয়ে রথকে ঠেললেন, সেই বর্ণনা। এই দুটো ঘটনা গোটা ভারতবর্ষকে প্রভাবিত করেছিল। উদ্দণ্ড কীর্তন, হরিনাম সংকীর্তন, 14 মাদল নিয়ে, ফুল গৌড়ীয় টিম নিয়ে বাংলার। এবং চৈতন্যদেব শুধু ভক্তিধর্ম, ভক্তি আন্দোলন না, পারফর্মিং আর্টের ক্ষেত্রে, হুম বিশেষ করে সঙ্গীত, বিশেষ করে নৃত্য, বিশেষ করে কীর্তনের সঙ্গে যে বাজনা, মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, তার মধ্যে খোল, মৃদঙ্গ, করতাল ইত্যাদি ইত্যাদি সমস্ত মিলিয়ে যে একটা সাংঘাতিক রকমের উথাল পাথাল করা কীর্তন করা যায়। এবং তার মধ্যে গোটা ভক্তরা দেখছেন যে একজন দীর্ঘাঙ্গী সন্ন্যাসী, তিনি এরকম মানে এরকম ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। এই যে ছবিটা, তার এই যে ভিজুয়াল টেক্সট তৈরি হচ্ছে, একটু কল্পনা করুন ওই রকম রথের সামনে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। সেটা যারা দেখছেন, কে দেখছেন? প্রতাপরুদ্র দেখছেন। সারা ভারতবর্ষ থেকে যত ভক্তরা এসেছে তারা দেখছেন। প্রতাপরুদ্র মানে রাজা তৎকালীন রাজা। রাজা রাজা প্রতাপরুদ্র দেখছেন। তিনি বিস্মিত হয়ে দেখছেন যে ভাবে এরকম বিভোর হওয়া যায়। এইটা মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। তারা যখন ফিরে গেলেন, এই চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথকে যেন চেতনায় এক করে ফিরে গেলেন, যে জগন্নাথ দেখতে গিয়ে চৈতন্যকে দেখলাম, এই রকম অবস্থা। তারা কিন্তু সব জায়গায় গিয়ে নিজেদের জায়গায় এই ঘটনাগুলি বলেছিল। এবং পুরীর থেকে রথের পরে, আপনারা জানেন, রথযাত্রার পরে পরে চৈতন্যদেব বাংলায় তার পূর্ববঙ্গ
বিজয় যাত্রা হয়েছিল, তিনি যখন ফিরে এলেন তখন জগন্নাথ ভাবনার একটা ঢেউ গোটা গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে চলছে। শুধু এই না, চৈতন্যদেব ওড়িশা বাংলার মানুষের কাছে সচল জগন্নাথ। হুম। তিনি আলাদা কেউ নন, দারু ব্রহ্ম আর ইনি গোরা ব্রহ্ম, আলাদা কেউ নন, একই জগন্নাথের দুই রূপ।